দেখো তোমাদের আজকের টপিক হচ্ছে কি ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিং, ঠিক আছে? তো ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিং সাবজেক্টটা বেসিক্যালি তোমরা পাবে যেটা, সেটা কিছুটা থিওরি পার্ট পাবে, তার সাথে সাথে তোমরা কি পাবে, নিউমেরিক্যালও পাবে, ঠিক আছে? তো ট্রান্সপোর্টেশন এটা বেসিক্যালি এখানে দুটো সাবজেক্টের কম্বিনেশনে তৈরি। কি কি সাবজেক্ট? একটা হচ্ছে তোমার হাইওয়ে, কি পাচ্ছ একটা, হ্যাঁ হাইওয়ে প্লাস তোমার রেলওয়ের পার্টটুকু পড়তে হবে। আগে কি করা হতো, হাইওয়ে আলাদা সাবজেক্ট ছিল, রেলওয়ে আলাদা সাবজেক্ট, অর্থাৎ দুটো আলাদা আলাদা সেমিস্টারে তোমাদের পড়তে হতো। বাট এখন কম্বাইনলি একটাই সাবজেক্ট করেছে, সেটা হচ্ছে ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিং, তাই তো? তো বেসিক্যালি এখানে তোমার 5টা ইউনিট আছে। তো হাফ পার্ট হচ্ছে তোমার ট্রান্সপোর্টেশন হাইওয়ে, আর হাফ পার্ট হচ্ছে তোমার রেলওয়ে, ঠিক আছে? তার মধ্যে ইউনিট 1 আজকে আমরা স্টার্ট করব। সেই ইউনিট 1 এর টপিক হচ্ছে আমাদের কি টপিক, ওভারভিউ অফ হাইওয়ে ইঞ্জিনিয়ারিং বা ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিং এর ওভারভিউ, ঠিক আছে? তাহলে প্রথমেই যেই টপিকে আমরা আসব, যে সেই টপিকটা কি বলছে, রোল অফ ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিং। রোল অফ ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিং অর্থাৎ ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিং এর কি রোল আছে একটা দেশের, মানে তুমি একটা ট্রান্সপোর্টের কি ভ্যালু আছে, ঠিক আছে? যদি তোমাদের এই কোশ্চেনটা আসে, সাপোজ আসতেই পারে, তাহলে তোমাদের কি আনসার হবে? প্রথমত হচ্ছে দেখো, একটা কান্ট্রির কিসের কিসের ডেভেলপমেন্ট, ইকোনমিক গ্রোথ যদি করতে হয়, তারপর কি সোশ্যাল যদি গ্রোথ, মানে হচ্ছে সামাজিক, তাই তো? তারপর ইনফ্রাস্ট্রাকচার থেকে শুরু করে অন্যান্য যে কোনো তুমি গ্রোথ যদি তুমি কনসিডার করো, তার জন্য কি হচ্ছে তোমার ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিং খুব ইম্পর্টেন্ট, মানে ট্রান্সপোর্টেশন ফেসিলিটিটা ইম্পর্টেন্ট, ঠিক আছে? আজকে তোমরা যেখান থেকে এখানে এসছো ক্লাস করার জন্য, উইদাউট ট্রান্সপোর্টেশন ফেসিলিটি যদি না থাকতো তাহলে তোমরা আসতে পারতে না, ঠিক আছে? তোমাদের অনেক জেনারেশন আগে যেগুলো আছে তাদের কাছে শুনবে তারা পায়ে হেঁটে যাতায়াত করতো, কারণ তখন ট্রান্সপোর্টেশন ফেসিলিটি সেরকম ভাবে ছিল না একদম। তারা পায়ে হেঁটে যাতায়াত করতো, সাইকেলে যাতায়াত করতো, বা যাতায়াত করার মতো সেরকম রোড ছিল না, তাই তো? আগে গ্রামে গঞ্জের দিকে তোমরা একটা জিনিস এখান থেকে কনসিডার করো, যে আগে গ্রামে গঞ্জে কটা ডেলিভারি বয় পৌঁছাতো, ফ্লিপকার্ট অ্যামাজন থেকে কটা ডেলিভারি বয় পৌঁছাতো, রেয়ার থেকে রেয়ার। কিন্তু এই যে হঠাৎ করে দেখবে একটা ডেভেলপমেন্ট এসছে, সেটা হচ্ছে জাস্ট কয়েক বছরের মধ্যে। কারণ এক হচ্ছে কি, আমাদের প্রত্যেকটা গ্রামে গঞ্জে এখন মোরলেস রোড, কি বাইক টাইক নিয়ে যাওয়ার মতো একটা মানে রোড থাকে, ঠিক আছে? আগে কি থাকতো, কাঁচা রাস্তা থাকতো, তুমি পায়ে হেঁটে যেতে পারছো, কিন্তু কিন্তু বর্ষাকালে তুমি কোনো ভেহিকেল যেমন বাইক থেকে নিয়ে শুরু করে অন্যান্য যদি তুমি জিনিস নিয়ে যাও, সেটা নিয়ে যাওয়াটা মানে একটু ক্রিটিক্যাল সিচুয়েশন হয়ে যাবে, তাই তো? তাহলে যদি বলে যে ট্রান্সপোর্টেশন ফেসিলিটির কি কি রোল থাকবে, তাহলে 1 নম্বর পয়েন্ট লিখবে তোমরা কি, ইকোনমিক গ্রোথ। অর্থাৎ ইকোনমিক গ্রোথ বলতে কি বোঝাচ্ছে, ইকোনমিক গ্রোথ বলতে কি বোঝাচ্ছে, ধরো ইকোনমিক কি করে গ্রোথ হচ্ছে, আজকে ধরো কোনো একটা রাস্তায় বাস চলছে, রোড তৈরি হলো, রোড তৈরি হওয়ার পরে তো সেখানে বাস অটো এসব নামবে। আজকে যদি বাস যদি নামে বা হচ্ছে কোনো অটো নামে, তাহলে অটোটা তো বিক্রি হচ্ছে, বাসটা তো বিক্রি হচ্ছে, কোথায় যাচ্ছে টাকা, কোম্পানিতে যাচ্ছে, কোম্পানি সেখান থেকে কি করছে, তাদের এমপ্লয়ীদের পে করছে। এবার বাসটা যে চালাচ্ছে, তাই তো, ড্রাইভার কন্ডাক্টর থাকছে, তারা কিছু টাকা পাচ্ছে, তাই তো? তাহলে কি হচ্ছে, আমার মানে ওভারঅল কি আমার জিডিপিতে কাজে লাগছে? বা একটা লোক ওই বাসে করে এসে হয়তো গ্রাম থেকে এসে তার কিছু সবজি বা কিছু শহরে এসে বিক্রি করলো, তাতে ও 2-4 টাকা বেশি পাচ্ছে, তাই তো? তাহলে এই যে ট্রানজাকশন গুলো হচ্ছে, তাতে কি হচ্ছে, আমাদের ওভারঅল জিডিপিতে কাজে লাগছে। জিডিপি মিনস গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, অর্থাৎ একটা ফাইন্যান্সিয়াল ইয়ারে তুমি কতটা জিনিস তুমি প্রডিউস করছো, ঠিক আছে, কতটা ভ্যালু প্রডিউস করছো, সেটাই জিডিপি হচ্ছে, তাই তো? তাহলে ওভারঅল যদি জিডিপিতে বাড়ে, তাহলে কি হচ্ছে, আমার ওভারঅল
ইকোনমিক গ্রোথ হচ্ছে, তাই তো। তারপর কি ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট হচ্ছে। ইনফ্রাস্ট্রাকচার, এই যে রোডটা ইনফ্রাস্ট্রাকচার, তুমি বাস তৈরি হচ্ছে, রোডের পাশে আরো অন্যান্য যে তোমার এটা ওটা তৈরি হচ্ছে, তো আস্তে 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 কি ইনফ্রাস্ট্রাকচার তৈরি হচ্ছে, তাই তো। তুমি একটা কি নদীর উপর দিয়ে ব্রিজ তৈরি করছো, সেটা ওয়ান টাইপ অফ ইনফ্রাস্ট্রাকচার। এই সব ডেভেলপমেন্ট গুলো কি হচ্ছে আমাদের হচ্ছে। তারপরে এই যে যেটা আমি বললাম যে এমপ্লয়মেন্ট জেনারেশন হচ্ছে, বাস তৈরি করতে গেলে কি দরকার হবে, আমার লোক দরকার হবে, তাই তো, এমপ্লয়ি দরকার হবে। তো সেটার জন্য কি হচ্ছে তোমার এমপ্লয়মেন্ট জেনারেশন হচ্ছে, তাই তো। তারপরে কি হচ্ছে সোশ্যাল ডেভেলপমেন্ট কি হচ্ছে। সোশ্যাল ডেভেলপমেন্টটা কি, সোশ্যাল ডেভেলপমেন্ট বলতে তুমি একটা হসপিটালে যাচ্ছ, তোমার যদি সাফিসিয়েন্ট অ্যামাউন্ট অফ রোড থাকে, ট্রান্সপোর্টেশন ফেসিলিটি থাকে, তুমি ইজিলি পৌঁছে যাবে, তাহলে এটা একটা সোশ্যাল ডেভেলপমেন্ট হচ্ছে। তারপর কি হচ্ছে এডুকেশন, তুমি যেখানে পড়তে এসছো, তাই তো, আজকে ট্রান্সপোর্টেশন ফেসিলিটি আছে বলেই তুমি এসছো, নালে এত দূরে কেন পড়তে আসতে, তাই তো, সম্ভব না। তো তারপর হয়তো বা তুমি কোথাও, এই যে পুজোতে আমরা ঘুরতে যাই, যদি আমার সাফিসিয়েন্ট অ্যামাউন্ট ট্রান্সপোর্টেশন ফেসিলিটি না থাকে, আমি যেতে পারবো। আমরা ঘুরতে কোন সব জায়গাগুলো প্রিফার করি, যেখানে ট্রান্সপোর্টেশন ফেসিলিটি ইজিলি অ্যাভেলেবল। অফবিট প্লেসে এখন তাও এক্সপ্লোর করছে, ঠিক আছে, মানে যেখানে পাবলিক ট্রান্সপোর্ট বেশি সেখানে কিন্তু আমরা যাই, তাই তো। আগে তোমরা অফবিট প্লেস নাম শুনতে, এখন রিসেন্টলি সব, যদি তুমি ব্লগ ফগ দেখো, সবাই এক্সপ্লোর করে কোন প্লেস, অফবিট প্লেস গুলো, তাই তো। কেননা সেখানে ট্রান্সপোর্টেশন ফেসিলিটি গুলো অ্যাভেলেবেল হয়েছে বলেই আমরা অফবিট প্লেস গুলোকে প্রিফার করছি। আগে করতাম, কেননা ট্রান্সপোর্টেশন ফেসিলিটি ছিল না। তাহলে আমাদের ডেভেলপমেন্ট হলো কি, হলো। তারপরে পয়েন্ট কি আছে দেখো, লজিস্টিক এন্ড সাপ্লাই চেইন এফিসিয়েন্সি। লজিস্টিক এন্ড সাপ্লাই চেইন এফিসিয়েন্সি, লজিস্টিক বলতে কি বোঝাচ্ছে, দেখো আমাদের এখানে অনেক কিছুই আমরা ইউজ করি যেটা আমাদের এখানে তৈরি হয় না, ঠিক আছে। তো এইটা তো কোথাও থেকে আমাদের এখানে নিয়ে আসতে হয়, তাই তো। এই লাস্ট যদি তুমি দেখো, কোচবিহারে হচ্ছে অ্যাপেলের একটা শোরুম খুলেছে, তাই তো। অ্যাপেল কি এখানে আমাদের হচ্ছে প্রডিউস হচ্ছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের ওপরে, ঠিক আছে। হ্যাঁ, এই যাতায়াতের মধ্যে দেখি। তো শোনো, তাহলে এটা কি কোথায় তৈরি হচ্ছে, হ্যাঁ, গুরগাঁও, ঠিক আছে। তো বেসিক্যালি ওখানে হচ্ছে, বেসিক্যালি তো এখানে তৈরি হয় না, এখানে বেশিরভাগ অ্যাসেম্বলড হয়, ঠিক আছে। তো ওখান থেকে আসার পরে আমরা বিভিন্ন জায়গায় গুলো ছড়িয়ে দিই, তাই তো। বা আমরা যেসব জিনিসগুলো অনেক দেখবে প্যাকেজ ফুড আইটেম যেগুলো আছে, বা আমরা বিভিন্ন ধরনের এই যে শপিং মলগুলোতে, এগুলো কি সবকিছু আমার এখানে প্রডিউস হচ্ছে, হচ্ছে না। কোথাও একটা বিভিন্ন জায়গায় তাদের হচ্ছে ফ্যাক্টরি আছে, সেখানে প্রডিউস হচ্ছে, হয়ে দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়ছে। তাহলে এটা কিসের জন্য পসিবল, লজিস্টিক যদি থাকে তবেই পসিবল, তাই তো। তুমি কাউকে চিঠি পাঠাচ্ছ, আজকে লেটসে কলকাতায় পাঠালে একদিন দুদিনের মধ্যে চলে যাবে। তো লজিস্টিক সাপ্লাই চেইন যদি ঠিক থাকে, তার জন্য এটা পসিবল। যেরকম ফ্লিপকার্টের ওয়্যার হাউস, আগে আমরা কোথায় থেকে, কলকাতা থেকে যদি কোনো কিছু অর্ডার দিতে, তাহলে কোথায় থেকে, কলকাতা থেকে, নদিয়া থেকে শিপমেন্ট হতো, আর এখন তোমার সেটা হচ্ছে জলপাইগুড়ি থেকে হচ্ছে, ঠিক আছে। তোমরা দেখবে ট্র্যাক তো করো, একটা কিছু অর্ডার দাও, কোথায় থেকে অরিজিন থেকে শিপমেন্ট হলো। তো এই যে ফেসিলিটি গুলো, একমাত্র ট্রান্সপোর্টেশন ফেসিলিটি কি হয়েছে, উন্নতি হয়েছে বলে এই জিনিসগুলো আমাদের আমরা ইজিলি পাচ্ছি কিন্তু, তাই তো। না হলে কি হতো, সাপোজ 5 বছর আগে যদি তুমি একটা অর্ডার দিতে, তোমার সেই অর্ডারটা ডেলিভারি হতে গেলে কমসে কম, তোমরা হয়তো 5 বছর আগে অর্ডার দিতে কিনা জানি না, আমরা দিলাম একটা শিপমেন্ট আসতে কমসে কম 10 থেকে 12 দিন লাগতো, এখন সেটা ম্যাক্সিমাম 3 থেকে 4 দিন লাগে। কিসের জন্য হয়েছে, ট্রান্সপোর্টেশন ফেসিলিটি আমাদের ডেভেলপ করেছে বলেই এই জিনিসগুলো আমরা পাচ্ছি। ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিং খুব একটা কঠিন নয়, তোমার ডেইলি যে ওয়ার্ক সেটা নিয়ে চিন্তা ভাবনা করবে, তাহলে তুমি বুঝতে পারবে কোন দিকে তোমার উন্নতিটা হয়েছে, ঠিক আছে। তো তারপরে আসছে হচ্ছে ফরেন ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট। ফরেন ট্রেড মানে হচ্ছে, দেখো
বাইরের দেশের সাথেও কি আমাদের এই ট্রান্সপোর্টেশন ফেসিলিটির জন্য কি হচ্ছে, আমাদের ট্রেডটা বাড়ছে, বিজনেসটা বাড়ছে, তাই তো? তার জন্য কি হচ্ছে, বা ওরাও এসে আমাদের এই দেশে কিছু ইনভেস্টমেন্ট করছে, তাই তো? ওরা ওদের দেশের যে প্রোডাক্ট আছে আমাদের দেশে এসে বিক্রি করতে হবে, তাই তো? তা আমাদের দেশে এসে যখন বিক্রি করবে তার জন্য ট্রান্সপোর্টেশন ফেসিলিটি দরকার, প্লাস ওরা এসে এখানে আমাদের এখানে কিছু আউটলেট খুলবে। রিসেন্টলি আমাদের টেসলার আউটলেট খুলেছে মুম্বাইতে, ঠিক আছে? ওদের স্টার্টিং প্রাইস হচ্ছে 69 লাখ, ঠিক আছে? এটা কোথায় থেকে তৈরি হচ্ছে? পুরো অরিজিন হচ্ছে চায়না, চায়না থেকে তৈরি করে ওখান থেকে নিয়ে এসে আমাদের ইন্ডিয়াতে এখানে বিক্রি করছে। তো ওখান থেকে যদি এখানে নিয়ে আসার জন্য আমাদের কি ট্রান্সপোর্টেশন ফেসিলিটি দরকার হয়েছে বলে তো নিয়ে আসতে পেরেছে না? প্লাস এখানে কিছু একটা ইনফ্রাস্ট্রাকচার ওরা ডেভেলপ করলো, ঠিক আছে, করে এখানে আউটলেটের মাধ্যমে ওরা বিক্রি করবে। এই জিনিসগুলো কিসের জন্য পসিবল হচ্ছে? একমাত্র ট্রান্সপোর্টেশন ফেসিলিটির ডেভেলপমেন্টের জন্য পসিবল হচ্ছে, ঠিক আছে? তো এই পয়েন্টগুলো মোটামুটি তোমরা এই যে 6 থেকে 7টা পয়েন্ট আছে এই পয়েন্টগুলো পড়বে, ঠিক আছে? এবার যদি বলি যে স্কোপ এন্ড ইম্পর্টেন্স অফ রোড ইন ইন্ডিয়া, আমাদের ইন্ডিয়াতে যে কি কি স্কোপ, যদি রোড ভালো থাকে তাহলে কি কি স্কোপ পাওয়া যাবে? এক নম্বর হচ্ছে কানেক্টিভিটি, এক নম্বর হচ্ছে আমাদের কানেক্টিভিটিটা ঠিকঠাক থাকবে, ঠিক আছে? তারপরে এই জিনিসগুলো অলরেডি ডিসকাস করলাম। তারপরে হচ্ছে ইকোনমিক ডেভেলপমেন্ট হবে। জাস্ট এরকম যদি টাইপের কোশ্চেন আসে এখানে দেখো ছোট ছোট করে পয়েন্ট করে লেখা আছে এক দুই লাইন, যেরকম কানেক্টিভিটি যেটা বলছি, রোড ইন ইন্ডিয়া সার্ভ অ্যাজ এ ক্রুশিয়াল কানেক্টর লিঙ্কিং রুরাল অ্যান্ড আরবান এরিয়াস, ফেসিলিটিং অ্যাক্সেস টু দ্য মার্কেট, হেলথ কেয়ার, এডুকেশন অ্যান্ড আদার এসেন্সিয়াল সার্ভিসেস। বেসিক্যালি কি হচ্ছে, আমাদের ধরো যত বড় শপিং মল বলো বা ভালো স্কুল বলো বা হেলথ কেয়ার ফেসিলিটি যেগুলো আছে, হসপিটাল বলো, সেগুলো শহর কেন্দ্রিকই হয়, তাই না? তাহলে গ্রামে এবার শুধুমাত্র কি শহরের লোকই সেই জিনিসটাকে এনজয় করে, সেই ফেসিলিটিটা? না, বাইরে থেকেও লোক আসে। তো তার জন্য কি হচ্ছে, আমাদের কানেক্টিভিটি দরকার। এবার কানেক্টিভিটি যেই সব রোডের ক্ষেত্রে ভালো থাকবে, মানে যেখানে যেখানে ভালো থাকবে সেখানটায় আমাদের সব বাইরে থেকে লোকগুলো আসবে, ঠিক আছে? তার জন্য হচ্ছে এটা হচ্ছে আমার কানেক্টিভিটির স্কোপ করে দিচ্ছে। তারপর ইকোনমিক ডেভেলপমেন্ট করে দিচ্ছে। রোড যদি ভালো থাকে তোমার ইকোনমিক ডেভেলপ, আজকে ধরো কোচবিহারে যদি তোমার ঠিকঠাক ফেসিলিটি না থাকতো, তোমরা কি দূর থেকে এখানে আসতে? বা তোমার পাশে অন্য কোনো একটা শহর থাকতো যেখানে হচ্ছে ফেসিলিটি তো এর থেকে হাই লেভেলের সুপিরিয়র লেভেলের ফেসিলিটি থাকতো, তাহলে তোমরা ওখানেই যেতে। সাপোজ এখানে কুচবিহার আছে, এর থেকে যদি 1 ঘন্টা ডিস্টেন্সে যদি শিলিগুড়ি হয়ে যেত, তাহলে তোমরা কোনটা চুজ করতে? অবভিয়াসলি শিলিগুড়ি, কারণ ওখানে ফেসিলিটিস বেশি, কানেক্টিভিটি ভালো, রাইট? তারপর ট্যুরিজমের ব্যাপারটা তোমাদের বললাম, যেখানে কানেক্টিভিটি ভালো থাকে সেখানে থেকে না ট্যুরিজমের জন্য ভিড়টা বেশি হয়, ঠিক আছে? ট্যুরিজম ফেসিলিটিটা লোকে অ্যাভেল করে। তারপর এই জিনিসগুলো মোটামুটি তোমরা পড়বে, ঠিক আছে? এই 3-4টে পয়েন্ট। এবার ইম্পর্টেন্সটা অলরেডি আমার বলা হয়ে গেছে যে রোডের ইম্পর্টেন্সটা কি, এটা যেটা আছে কি কারণে তুমি হচ্ছে ট্রান্সপোর্টেশন ফেসিলিটিটাকে অ্যাভেল করবে, মানে কি কি তোমার সুবিধা পাচ্ছ সেই জিনিসটাই এখানটায় বলা আছে। যেরকম এটা অলরেডি হয়ে গেছে, ইকোনমিক গ্রোথ, সোশ্যাল ডেভেলপমেন্ট, অ্যাক্সেসিবিলিটি, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট, এই জিনিসগুলো তোমাদের হয়ে গেছে, ঠিক আছে? এবার আমরা একটা নেক্সট টপিকে আসব, সেটা হচ্ছে মোডস অফ ট্রান্সপোর্টেশন। মোডস অফ ট্রান্সপোর্টেশন। দেখো, ট্রান্সপোর্টেশন বলতে আমরা বোঝাচ্ছি ওভারঅল ফেসিলিটিটা, ঠিক আছে? এবার ট্রান্সপোর্টেশন আমরা কত ভাবে করতে পারি? পায়ে হেঁটেও করতে পারি, বাসে করে যেতে পারি, ট্রেনে করে যেতে পারি, কি পারি তো? উড়ে উড়ে যেতে পারি, হ্যাঁ হ্যাঁ। তুমি যদি কি হয় শক্তিমান, তো তোমরা বোধহয় তোমাদের জেনারেশনের শক্তিমান নয়। তোমাদের জেনারেশনে কি হচ্ছে, সুপারম্যান আছে, ব্যাটম্যান আছে, তারপর স্পাইডারম্যান আছে। চলো,
তাহলে ভেরিয়াস মোডস অফ ট্রান্সপোর্টেশন, দেখো ভেরিয়াস মোডস অফ ট্রান্সপোর্টেশন বলতে কি বোঝাচ্ছে, প্রথমে যেটা আসছে আমাদের রোড ট্রান্সপোর্টেশন, বা এটাকে আমরা সিম্পলি কি বলি, হাইওয়ে। হাইওয়ে বলতে আমরা নর্মাল যে রোডগুলো দিয়ে যাতায়াত করছি, ঠিক আছে, যে ফেসিলিটি আমরা পাচ্ছি সেটাই আমাদের কি রোড ট্রান্সপোর্টেশন বা হাইওয়ে ট্রান্সপোর্টেশন। তুমি একটা জিনিস দেখো, এই যে তোমরা বেশিরভাগ দৈনন্দিন জীবনে সব থেকে বেশি কোনটায় যাতায়াত করো, হাইওয়েটাই আমরা ইউজ করি। আমরা কি ট্রেন করি, বাট রোজগার পরে, ঠিক আছে। তাহলে মোস্ট কমন হচ্ছে আমাদের প্রত্যেকদিন রোজগারের জন্য মোস্ট কমন হচ্ছে রোড ট্রান্সপোর্ট, ঠিক আছে। অ্যাডভান্টেজটা কি, অ্যাডভান্টেজটা কি, যদি তোমার রোড টু রোড মানে ডোর টু ডোর যদি তুমি সার্ভিস যদি পাও, সেটা একমাত্র বাই রোডেই পসিবল, ঠিক আছে। তোমার বাড়িতে কোনোদিন রেল লাইন এসে উঠে যায় না, তোমার বাড়িতে কোনোদিন এয়ারপোর্ট তৈরি হয় না, হয় কি হয় না, কিন্তু তোমার বাড়ি অবধি রাস্তা কিন্তু পৌঁছে যায়। তাহলে সাধারণত আমরা যে জিনিসের সাথে যাতায়াত করবো, ডেইলি কাজে যেটা ব্যবহার করবো, সেটা হচ্ছে আমরা কি হাইওয়ে বা রোড, তাই তো। কিন্তু এটার ক্ষেত্রে একটা প্রবলেমটা কি হচ্ছে, চ্যালেঞ্জেস, এটা তো আমার গেল অ্যাডভান্টেজ, আমি যে কোনো জায়গায় যেতে পারছি রোডের মাধ্যমে, ঠিক আছে। চ্যালেঞ্জটা কি হচ্ছে, ট্রাফিক কনজেশন, তাই তো। ট্রাফিক কনজেশনটা কি, এই কালকেই দেখছিলাম আলিপুরে কোথাও ব্রিজ ঠিক করছে, তার জন্য 1 ঘন্টা নাকি জ্যামে আটকে রাখতে হচ্ছে, ঠিক আছে। মাঝে মাঝেই হয়, মাঝে মাঝে বিভিন্ন জায়গায় কি হচ্ছে, ট্রাফিক আমার কিন্তু জ্যামের মধ্যে পড়ে থাকে, ঠিক আছে। তারপর আমাদের ইন্ডিয়ার ক্ষেত্রে রোড মেইনটেনেন্সটা একটা প্রবলেম হয়ে থাকে। আর আমাদের ইন্ডিয়ান কন্ডিশনের ক্ষেত্রে কি হয়, রোড মেইনটেনেন্সটা একটা বড় ইস্যু হয়ে থাকে। প্রত্যেকবার যখন বর্ষা আসবে দেখবে রোডের অবস্থা খারাপ হয়ে যায়, ঠিক আছে। হ্যাঁ, সব জায়গায় হচ্ছে। এবার হচ্ছে সেফটি কনসার্নও একটা হয়ে যায়। সেফটি কনসার্ন বলতে কি, আমাদের এখানে খুব হচ্ছে রেকলেস ড্রাইভ হয়, ঠিক আছে, সবাই নিয়ম শৃঙ্খল ভাবে যাতায়াত করে না, সব জায়গায় তো ট্রাফিক পুলিশও থাকে না বা ওই ট্রাফিক ফেসিলিটিও থাকে না, যার জন্য কি হচ্ছে আমাদের সেফটিটাও একটা কিন্তু কনসার্ন হয়ে যাচ্ছে। তাহলে এটা হচ্ছে আমার হাইওয়ে বা রোড ট্রান্সপোর্টেশনে অ্যাডভান্টেজ এন্ড ডিসঅ্যাডভান্টেজ, ঠিক আছে। অ্যাডভান্টেজের মধ্যে কি, তুমি ডোর টু ডোর সার্ভিস পাচ্ছ, তারপর হচ্ছে কি তোমার একদম যে কোনো কাজেই তুমি হচ্ছে রোড ট্রান্সপোর্টটাকে ইউজ করতে পারছো, ঠিক আছে। তারপরে আসি হচ্ছে আমরা রেল ট্রান্সপোর্টের ক্ষেত্রে কি হচ্ছে, এটা হচ্ছে আমাদের ইন্ডিয়াতে কি হচ্ছে, রেল ট্রান্সপোর্টটা একটা ওয়ান অফ দ্য লার্জেস্ট একটা নেটওয়ার্ক, ঠিক আছে। কি হয়, তুমি যদি একটা লং ডিস্টেন্স ট্রাভেল করতে যাও, সাপোজ হচ্ছে তুমি এখান থেকে কোথায় যাচ্ছ, গুজরাট যাচ্ছ, সেখানে কি আমার বাই রোড যাওয়া, নাথিং ইজ ইম্পসিবল, বাট একটু বেশি অনেকটাই কষ্টকর হয়ে যাবে, সবাই সহ্য করতে পারবে না, তাই তো। তাহলে কি হবে, এই যে লং যখন তুমি জার্নি করছো, তখন কি করছো তুমি, আমার রেলওয়েটা ইউজ করছো। আরেকটা কি হচ্ছে, তুমি যদি অনেক বেশি পরিমাণে মালপত্র নিয়ে যাও, একটা ট্রাকে হয়তো অল্প মাল যাবে, কিন্তু একটা ট্রেন যদি তুমি হয়, অনেকগুলো কি থাকবে, ওয়াগন থাকবে, সেখানটা তোমার অনেকগুলো মাল একবারে পৌঁছে দেওয়া, অর্থাৎ বাল্ক ট্রান্সপোর্টেশন ফেসিলিটি তুমি এটাতে পাচ্ছ, ঠিক আছে। তারপর একবারে একটা ট্রেনে কয়েক হাজার প্যাসেঞ্জার যাচ্ছে, তাই তো। তাহলে এই জিনিসগুলো কিন্তু পাচ্ছ। চ্যালেঞ্জেস কি কি, 1 নম্বর, রেলের তো টাইম টেবিল অনুযায়ী চলে না। 2 নম্বরটা কি কি, 2 নম্বর যে আমার ডোর টু ডোর সার্ভিস পাচ্ছি না। এক একটা ডিস্ট্রিক্টে একটা করে হয়তো দেখা গেল মেজর বড় স্টেশন থাকে, সেখানটায় ধরো সব ট্রেন মানে দাঁড়ায় পায়। এবার তোমার যদি কোথাও একটা যেতে হয়, তাহলে তোমাকে অনেকটা দূর ট্রাভেল করতে হবে, সেটা কিন্তু তোমাকে বাই রোডেই করতে হবে, করে তারপর তুমি যাবে স্টেশনে যাওয়ার পর সেখান থেকে ট্রেন সার্ভিসটা তোমরা অ্যাভেল করতে পারবে, তাই তো। তাহলে কি হচ্ছে, যে এটা যেরকম ডোর টু ডোর সার্ভিস প্রোভাইড করছে, এটা কিন্তু আমার ডোর টু ডোর সার্ভিস প্রোভাইড করতে পারছে না, 1 নম্বর। আর রেল স্টেশনগুলো দেখবে সবসময় শহরের থেকে আউটসাইডেই হয়, ঠিক আছে, কারণ ওই কনজেশনটাকে অ্যাভয়েড করার জন্য রোড থেকে মানে তোমার শহর থেকে আমরা বাইরেই পাই, ঠিক আছে।
এবার যদি বলে যে তোমাদের রোড ট্রান্সপোর্ট অর্থাৎ হাইওয়ে ট্রান্সপোর্টেশন ফেসিলিটি আর হচ্ছে তোমার রেলওয়ের মধ্যে যদি তোমাদের ডিফারেন্স বলে যে হ্যাঁ দুটোর মধ্যে কি ডিফারেন্স হবে, ঠিক আছে, তাহলে তোমাদের কি কি আনসার হবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখো আমি প্রথমে বলছি, রেলওয়ে যেরকম হচ্ছে তোমার ডোর টু ডোর সার্ভিস প্রোভাইড করতে পারে না, আর হাইওয়ে হচ্ছে তোমার ডোর টু ডোর সার্ভিস প্রোভাইড করতে পারে, ঠিক আছে। যদি তুমি শর্ট জার্নি করো তাহলে হাইওয়ে ফেসিলিটি ঠিক, তুমি যদি লং জার্নি করো তাহলে রেলওয়ে ফেসিলিটি তোমার জন্য ভালো, ঠিক আছে। এবার যদি তোমার অনেক জিনিস নিয়ে যেতে হয়, বাল্ক অ্যামাউন্ট যদি তোমার কোনো কেরিয়ার নিয়ে যেতে হয়, তাহলে হচ্ছে রোড ফেসিলিটি মানে রেলওয়ে ফেসিলিটি ঠিকঠাক, হাইওয়ে সেক্ষেত্রে মানে তোমার কার্যকরী নয়, ঠিক আছে। ইকোনমিক কোনটা হবে? রোড ফেসিলিটি যেটা আছে সেটা হচ্ছে কস্টলি, তাই তো। আর এখান থেকে লেটসে কলকাতায় তুমি যাও তাহলে হচ্ছে বাসে হচ্ছে তোমার ভাড়া ওই 450-500, ট্রেনে হচ্ছে তোমার এটা আমি সিটিং বললাম, ঠিক আছে। যদি স্লিপার ক্লাসে যাও ওই 800-900 টাকা হবে, না বেশি নয়, 450-500 টাকাই ভাড়া। কিন্তু রেলে হ্যাঁ, কিন্তু তুমি তুমি যদি ট্রেনে যাও সেখানে ভাড়া পড়বে 400 টাকা উইথ স্লিপার ক্লাস, ঠিক আছে। বাসে টাইম লাগছে তোমার নিয়ার অ্যাবাউট হচ্ছে 16-17 ঘন্টা, ট্রেনে সেখানে তুমি 10-12 ঘন্টায় পৌঁছে যাচ্ছে, ঠিক আছে। তাহলে এবার কি হচ্ছে, রোড ফেসিলিটি যেটা আছে সেটা হচ্ছে খুব বেশি কমফোর্টেবল নয়, অনেকে কি হয় ভমিটিং এর প্রবলেম হয়, ঠিক আছে, অনেকে বিভিন্ন রকম প্রবলেম হয়, ঠিক আছে। কিন্তু ট্রেনে তুমি এমন একটা লোক আমাকে বলো যে যার ট্রেনে ট্রাভেল করতে পারে অসুবিধা হয়, রেয়ার থেকে রেয়ার, ঠিক আছে। যদি কেউ থাকে তাহলে সে হয়তো মানুষ নয়, ঠিক আছে, মেবি অন্য কিছু। কিন্তু বাসে দেখবে অনেকেরই ট্রাভেল করতে প্রবলেম হয়, হ্যাঁ ভমিটিং এর প্রবলেম হয়। তাহলে এই জিনিসগুলো তোমরা একটু নিজের মাথায় চিন্তা করে লিখতে পারবে তো, বাস আর কিছু দরকার নেই, এটাই। রোডে যাবে, নিজেকেই রোডে নিয়ে যাবে আর নিজেকেই ট্রেনে নিয়ে বসাবে, বাস দুটোর মধ্যে ডিফারেন্সটা তোমরা বুঝতে পারবে, ক্লিয়ার? ওকে, চলো তারপর চ্যালেঞ্জেস বলতে রেলওয়ের মধ্যে তো এক নম্বর হচ্ছে পাংচুয়ালিটি, মানে টাইম টেবিলটা ঠিকঠাক মেনটেন করা, এইসব জিনিসগুলো আছে। ও আরেকটা ইম্পর্টেন্ট, রোডের ক্ষেত্রে অ্যাক্সিডেন্ট রেটটা বেশি, রেলের ক্ষেত্রে অ্যাক্সিডেন্টটা বলছি আমি, রেলের ক্ষেত্রে রেলের ক্ষেত্রে অ্যাক্সিডেন্ট রেটটা খুব কম। তুমি বলো সারা ভারতবর্ষে তুমি যদি খোঁজ নিয়ে দেখো প্রত্যেকদিন রোডে কোথাও না কোথাও অ্যাক্সিডেন্ট হচ্ছে, রেলে কি প্রত্যেকদিন লোক মারা যায়? ওই বছরে 2 বছরে একটা আটটা ঘটনা শুনবে, সেটাই মনে করো যে রেলে ট্রাভেল করা নাকি ডেঞ্জারাস, সেরকম নয়। হতেই পারে পার্সেন্টেজ, ভাই তোমাকে পার্সেন্টেজ বিচার করতে হবে। তোমার রেলের অ্যাক্সিডেন্টের স্মৃতিটা ভয়াবহ, তাই সেটা যদি মাথায় ধরে রাখো সেটা হবে না, তোমাকে পার্সেন্টেজ দেখতে হবে, বুঝতে পারলে? পার ডে যেন সারা ভারতবর্ষে প্রায় বোধহয় 1000-1500 লোক শুধু রোড অ্যাক্সিডেন্টেই মারা যায়, মানে প্রায় নিয়ার অ্যাবাউট 1000 লোক, ঠিক। আর রেলের অ্যাক্সিডেন্ট তো তোমার রেয়ারই শোনো, মাঝে মাঝে শোনো, ঠিক আছে। তাহলে ওভারঅল অ্যাক্সিডেন্ট রেটটা কি হাইওয়ের ক্ষেত্রে বেশি, আর হচ্ছে তোমার রেল ট্রান্সপোর্টেশনের ক্ষেত্রে সংখ্যাটা বেশি মারা যায়, কিন্তু এখন অনেক তাও মৃত্যুটা অনেক কমে গেছে, বুঝলাম। এবার চলে আসি হচ্ছে এয়ার ট্রান্সপোর্টেশন। আমরা কোথায় এলাম? এয়ার ট্রান্সপোর্টেশন। এয়ার ট্রান্সপোর্টেশন ফেসিলিটি কি বলতে কি বোঝাচ্ছে? ফ্লাইট, তাই তো। এটা এটা হচ্ছে এক নম্বর হচ্ছে অ্যাডভান্টেজটা কি হচ্ছে, এটা তো সুপার ফাস্ট, তাই তো। বাট
কস্টলি, সবাই এফোর্ড করতে পারে না, ঠিক আছে। তাহলে কিন্তু এখন দেখা গেছে যে আমাদের এয়ার ট্রান্সপোর্টেশনটা, কারণ এখন হচ্ছে লোকের হচ্ছে সময়ের দাম খুব কম, ঠিক আছে। তো যার জন্য কি হয়, এয়ার ট্রান্সপোর্টেশন ফেসিলিটিটা আমাদের দিনকে দিন গ্রোথ করছে, র্যাপিডলি গ্রোথ করছে। এই এত লোক মারা গেলেও তারপরে কি লোকে ফ্লাইটে ওটা বাদ দেবে? অ্যাডভান্টেজটা কি আছে এটার, যদি তুমি লং ডিস্টেন্স যেতে চাও, তাই তো, তাহলে সেটা কি হচ্ছে এয়ার ট্রান্সপোর্টেশন ফেসিলিটির মাধ্যমে অ্যাভেল করতে পারছো। এবার সমুদ্রের উপর দিয়ে তো তোমার আর কি যাবে না, ট্রেন যাবে কি, বাস যাবে কি, যাবে না, তখন তোমার মিডিয়ামটা কি এয়ার ট্রান্সপোর্ট, ঠিক আছে। তাহলে অনেকগুলো যে ডিস্টেন্স গুলো যেগুলো আছে লং ডিস্টেন্স গুলো, সেগুলো কভার করার জন্য আমি এয়ার ট্রান্সপোর্ট ফেসিলিটি ইউজ করে থাকি। বা এখন সব থেকে বেশি যেটা ইউজ হয় সেটা হচ্ছে এয়ার ফোর্স, এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রাভেল করার জন্য। দেখো আগে সৈন্য যদি আমি কোথাও নিয়ে যেতাম বাই রোড বা বাই ট্রেন, বহুত টাইম লাগতো। এখন কি হচ্ছে, এয়ার ফোর্স এর মাধ্যমে রাফাল দিয়ে অ্যাটাক করছি, নয়তো কি দিয়ে, হ্যাঁ ব্রহ্মস্ত্র হচ্ছে ইয়ে মিসাইল, ঠিক আছে। B2 বোম্বার না, B2 বোম্বার, হ্যাঁ ওটা দিয়েও তো অ্যাটাক করছে। কোথায় থেকে, ইউএসএ থেকে কোথায় পৌঁছে গেল, ইরানে পৌঁছে গেল, তাই তো। এটা যদি এয়ার ট্রান্সপোর্ট না থাকতো তাহলে কি পসিবল ছিল? আগেকার কি ছিল, লোকে পায়ে হেঁটে সেনা নিয়ে যেত অ্যাটাক করতে, তাই তো। কিন্তু এটা ডিসঅ্যাডভান্টেজ কি, এটা সবাই অ্যাভেল করতে পারে না, কস্টলি, খুব কস্টলি, ঠিক আছে। তারপরে চলে এলো হচ্ছে আমাদের ওয়াটার ট্রান্সপোর্ট। ওয়াটার ট্রান্সপোর্ট, ওয়াটার ট্রান্সপোর্ট আমার চলে এলো, তাই তো। দেখো ওয়াটার ট্রান্সপোর্টটা কি হচ্ছে, জাহাজের মাধ্যমে নরমালি, দেখো মানুষের যাতায়াতের জন্য তো অ্যাকচুয়ালি ওয়াটার ওয়েজটা খুব কমই ইউজ হয়। তবে তুমি যদি কলকাতার দিকে যাও, গঙ্গার এপার থেকে ওপার যাওয়ার জন্য ওয়াটার ওয়েজটা এখনো প্রিফার করে, ঠিক আছে, অনেক জায়গায় অ্যাভেলেবেল আছে। আমাদের এই দিকটায় নদী সংখ্যা কম, সুন্দরবন এরিয়া যেখানে যেখানে আছে সেখানে সেখানে দেখো রোড করা পসিবল না, সেখানে হচ্ছে ওয়াটার ওয়েজটা ইম্পর্টেন্ট। তো ওয়াটার ওয়েজে আরো কি হচ্ছে, তোমার বিভিন্ন ধরনের জিনিস যদি তুমি নিয়ে আসো, মানে আন্তর্জাতিক যেসব বাণিজ্য হয়, ঠিক আছে, সেখানে কি হচ্ছে ওয়াটার ওয়েজটাই মানে মেইন হচ্ছে মাধ্যম, ঠিক আছে। কারণ ওখানে এক একটা বিশাল বড় বড় বাল্ক কেরিয়ার থাকে, কার্গো শিপ যেগুলো থাকে, ওখানে তুমি প্রচুর পরিমাণে মাল একবারে নিয়ে আসতে পারবে, এবং সেটা কস্টলি। যদি তুমি ফ্লাইটে নিয়ে আসতে চাও সেটা অনেক বেশি কস্টলি হয়ে যাবে, আর এটার ক্ষেত্রে তুমি নিয়ে আসতে পারছো, সেফলি নিয়ে আসতে পারছো উইথ লো কস্ট, ঠিক আছে। তো সেখানে সেখানে যেখানে যেখানে আমাদের জল বা ওরকম বড় মাধ্যম আছে, সেখানে সেখানে আমরা ওয়াটার ট্রান্সপোর্টেশন ফেসিলিটিটা আমরা ইউজ করি, ঠিক আছে। চলো তাহলে এই দুটো, এয়ার ট্রান্সপোর্ট আর হচ্ছে ওয়াটার ট্রান্সপোর্টেশন, এই দুটো আমাদের টপিকের বাইরে। তাহলে আমাদের টপিক কোন দুটো? টপিক হচ্ছে আমাদের রোড ট্রান্সপোর্টেশন অ্যান্ড রেল ট্রান্সপোর্টেশন, তাই তো। রোড ট্রান্সপোর্টেশন অ্যান্ড রেল ট্রান্সপোর্টেশন। আজকে আমরা কোনটা নিয়ে ডিসকাস করব? আমরা আসবো এখন হচ্ছে রোড ট্রান্সপোর্টেশন, অথবা সিম্পলি যাকে কি বলছি, হাইওয়ে, তাই তো। কি বলছি? হাইওয়ে। তাহলে আমরা রেলওয়ে নিয়ে এখন ডিসকাস করব না, আমাদের ডিসকাসের বিষয়টা কি? হাইওয়ে। আমরা নরমালি কি হয়, যে সারফেস থাকে তার থেকে রোডটা একটু নরমালি উঁচু, তার জন্য আমরা যে বলি কি হাইওয়ে, উঁচু ওয়ে, তাই তো। তাহলে
তাহলে আমরা আজকে পড়বো হচ্ছে হাইওয়ে ইঞ্জিনিয়ারিং। তাহলে যদি আমাদের বলা হয় হাইওয়ে ইঞ্জিনিয়ারিং এর ডেফিনেশন, তাহলে আমাদের আনসার হবে দিস ইজ দ্য ব্রাঞ্চ অফ ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিং which deals with the planning, design, construction and maintenance of different types of road and roadways facility. ঠিক আছে, for road user is known as a কি হাইওয়ে ইঞ্জিনিয়ারিং। অর্থাৎ আমি একটা রোড কোথায় হবে না হবে সেটা প্ল্যানিং করব, রোডের কি থিকনেস কত থাকবে, কতটা উইথ থাকবে, সেটাকে আমরা কি বলছি ডিজাইন করা। তারপরে আমরা কি করব, সেটাকে আমরা কনস্ট্রাকশন করব। কনস্ট্রাকশন করার পরে কি হলো, যাতায়াতের জন্য লোক যাতায়াত করবে, গাড়ি যাতায়াত করবে, তারপর রোডটা কি হবে আমার ভেঙে যেতে পারে, ক্ষয়ক্ষতি হতে পারে, সেটাকে আমরা কি করব মেইনটেনেন্স করব, রিপেয়ার করব। এবং এর সাথে সাথে আরো কি ফেসিলিটি প্রোভাইড করতে হয়, ফেসিলিটি প্রোভাইড করতে হয় কি যে আমাদের একটা ট্রাফিক সিগন্যাল থাকবে বা ট্রাফিক বুথ থাকবে, ঠিক আছে, আইল্যান্ড থাকবে। এই ফেসিলিটি নিয়ে যে সাবজেক্টটা আমরা ডিসকাস করছি সেটাকে আমরা বলছি হাইওয়ে ইঞ্জিনিয়ারিং। বোঝা গেল? ক্লিয়ার? চলো তাহলে সেটাকে আমরা বলছি হাইওয়ে ইঞ্জিনিয়ারিং। ক্লিয়ার? এবার আগে কি হতো, সবার প্রথমে যখন রোড ছিল তখন আমরা মানে প্রথম যখন রোড তৈরি হয়েছিল সেটা কারা করেছিল, রোমানরা করেছিল, ঠিক আছে। তারপর আরো বিভিন্ন দুটো তিনটে হচ্ছে রোড ডেভেলপমেন্ট হয়েছে, যেরকম ট্রেসাগার্ড বলে একজন আছে, তিনি রোড ডেভেলপমেন্ট করেছিল। তারপর মেটাকাপ ইউজ করেছিল, তারপর টেলফোর্ড আছে, তারপরে সবার লেটেস্ট যেটা এসেছে সেটা হচ্ছে ম্যাকাডাম, জন ম্যাকাডাম বলে একজন ছিল রোড সায়েন্টিস্ট মানে রোড ইঞ্জিনিয়ার। তিনি আমাদের যে লেটেস্ট যা মডেলটা দিয়েছিলেন সেটা হচ্ছে ম্যাকাডাম রোড বলা হয়, ঠিক আছে। তো এই রোডের হিস্ট্রি গুলো তোমাদের খুব একটা বেশি দরকার নেই, কারণ এগুলো হচ্ছে তোমাদের আসেও না, ঠিক আছে। আমাদের ইন্ডিয়াতে প্রথম যেটা একটা তৈরি হয়েছিল সেটা হচ্ছে আমরা জিডি রোড বলতাম না, শেরশাহ তৈরি করেছিল গ্র্যান্ড ট্রাঙ্ক রোড, ঠিক আছে। এবার চলে আসা হচ্ছে আমাদের ইন্ডিয়াতে কি হয়েছিল, আমাদের ইন্ডিয়াতে হচ্ছে রোড ডেভেলপমেন্টটা কিভাবে হবে, ঠিক আছে। দেখো আমাদের ইন্ডিয়াতে, হ্যাঁ আমাদের ইন্ডিয়াতে সেরকম ভাবে কিন্তু আগে রোড ছিল না, কারণ আমাদের এখানে ট্রাফিক ছিল না, আমরা গরিব কান্ট্রি ছিলাম। কাদের অধীনে ছিলাম? ব্রিটিশার্সদের অধীনে ছিলাম, ঠিক আছে। আগে ওই গরুর গাড়ি এইসব টাইপের জিনিসগুলো চলতো, ঠিক আছে। তো কি হলো, দিনকে দিন আমাদের পপুলেশন বাড়ছিল, তাই তো। পপুলেশন বাড়া মানে রোড ইউজার বাড়া, তাই তো। রোড ইউজার যদি বাড়ে তাহলে কি হচ্ছে, আমাদের সাফিসিয়েন্ট অ্যামাউন্ট অফ রোড দরকার। আর শুধু তো পায়ে হেঁটে লোক যাতায়াত করবে না, সাইকেল নিয়ে যাবে, কেউ গরুর গাড়ি নিয়ে যাবে, কেউ ভ্যান নিয়ে যাবে, কেউ রিক্সা নিয়ে যাবে, ঠিক আছে। তো যার জন্য আমাদের প্রচুর পরিমাণে রোডের রিকোয়ারমেন্ট ছিল, ঠিক আছে। এবার আমাদের তো ব্রিটিশারদের আমলে ছিলাম, যার জন্য কি ওরা তো আমাদের ডেভেলপমেন্টের প্রতি এত নজর ছিল না। ওরা কি করতো, আমাদের এখান থেকে যা রেভিনিউ জেনারেট করতো নিজেদের দেশে নিয়ে চলে যেত, ঠিক আছে। তারপরে কি হলো, তারপরে শুরু হলো প্রথম বিশ্বযুদ্ধ, ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার হলো, তাই তো। সেটা হওয়ার পরে কত সালে হয়েছিল ওয়ার্ল্ড ওয়ারটা? 1914 থেকে 1918 সাল, তাই তো। কি তাই ঠিক বললাম তো? 1914 থেকে 1918 সাল অব্দি আমার ফার্স্ট ওয়ার। তারপরে দেখো আমরা যেহেতু ইংরেজদের আমলে ছিলাম, মানে ইংরেজদের আন্ডারে ছিলাম, তার মানে কি হচ্ছে, আমরা সরাসরি যুদ্ধে যুক্ত না হলেও ইনডাইরেক্টলি তো যুক্তই হলাম।
কারণ ইংল্যান্ড যেহেতু যুদ্ধে ইনভলভ আছে, তার মানে এখানে তাদের এটা হচ্ছে কি দেশ বলতে পারো, এটা সাবসিডিয়ারি দেশ, ঠিক আছে, তাদের অধীনে থাকা দেশ। তো এখান থেকেও তো ওরা চাইবে এটা বেস্ট যে এখানকার এরিয়াটাকে কাজে লাগানোর জন্য না। তো তারা তখন মনে করলো যে 1918 সময় পরে যে না, আমাদের ইন্ডিয়াতেও এখন রোড ফেসিলিটি ডেভেলপমেন্ট করা দরকার। হ্যাঁ, তো তার জন্য কি হচ্ছে, ওরা একটা কমিটি গঠন করলো 1927 সালে, একটা কমিটি গঠন করলো। সেই কমিটির চেয়ারম্যান করা হলো M.R. জয়াকার। এই যে 1927 সালে যে আমরা কমিটিটা ফর্ম করে দিল, সেই কমিটিটাকে আমরা বলছি জয়াকার কমিটি। কত সালে হয়েছিল? 1927। এই কমিটি তৈরি করে দেওয়ার পর ওনাকে বলা হলো, দেখো আমাদের এখানে রোড ডেভেলপ করতে হবে, কোথায় কত রোড করা যায়, এইসব আবিজাবি জিনিসগুলো তোমরা দেখো, তোমার যে কমিটি থাকবে সেটা দেখো। সেই 1927 সালে জয়াকর কমিটি যখন তৈরি হয়, হওয়ার পরে ঠিক 1928 সালে ওরা কি করলো, রিপোর্ট প্রোভাইড করলো। রিপোর্টের 4টে পয়েন্ট ওরা সাজেস্ট করলো। তখন কাকে? ইংরেজ সরকার। কি সাজেস্ট করলো? প্রথমত হচ্ছে রোড ডেভেলপমেন্ট যেটা আছে সেটা হতে হবে ন্যাশনাল ইন্টারেস্ট। ন্যাশনাল ইন্টারেস্ট মানে তখন ন্যাশনালে মানে ইংরেজদের যখন পুরো দেশটা ওরা শাসন করতো, ছোট ছোট প্রভিন্স যেগুলো ছিল বলতো যে হ্যাঁ রাজা, তুমি হয়তো এখানকার জমিদার বা তুমি এখানকার রাজা, তুমি এখান থেকে তুমি চাষবাস যা কিছু করবা, তার বদলে আমাকে এত টাকা তুমি রেভিনিউ দিবা, রাজস্ব দিবা, তাই তো? এইভাবেই চলতো, তাই তো? এইভাবেই তো ওরা আর্ন করতো, জাস্ট লাইক ইস্ট ইন্ডিয়া কোম্পানি, মানে ওরা একটা কোম্পানি টাইপ ইয়ে ছিল, ঠিক আছে? তো এবার কি হচ্ছে, তুমি ধরো একটা তখন গ্রামের একটা জমিদার ছিলে, ঠিক আছে? এবার তোমার কাজ কি থাকবে, তুমি ওই যে গ্রামের যেসব ইয়েগুলো কৃষক আছে বা বিভিন্ন যারা কাজকর্ম করে তাদের কাছ থেকে টাকাটাকে তুলে তুমি তোমার ভাগটুকু রাখবে, বাদ বাকি ভাগটুকু ইংরেজদের কাছে পৌঁছে দিবে। বেশিরভাগটাই তো তখন ইংরেজদের শাসনে ছিল, মানে বেশিরভাগটাই ইংরেজ নিয়ে যেত। মনে করো 100 টাকা যদি আর্ন করতো, 20 টাকা হয়তো জমিদারকে দিত, 80 টাকা 70 টাকা প্রায় নিয়ে চলে যেত। তাহলে তাকে সে কি আর চিন্তা করবে আমার রোড তৈরি করতে হবে না? তখন সেই জন্য বললো যে ন্যাশনাল ইন্টারেস্ট হতে হবে, অর্থাৎ ইংরেজ যখন তখন সারা ভারতবর্ষে একটা কে ইংরেজের শাসন, তার মানে ওই যে সেন্ট্রাল যেটা আর কি, মানে এখনকার সময় বলতে পারো সেন্ট্রাল গভর্নমেন্ট, ঠিক আছে? তাহলে সেন্ট্রালের ইন্টারেস্ট হতে হবে। ক্লিয়ার? এটা 1 নম্বর। রিজিওনাল ডিপেন্ডেন্সি থাকবে না, এটা 1 নম্বর। 2 নম্বর বলছে পেট্রোল ডিজেলের ওপর তখন একটা ট্যাক্স বসাতে হবে পেট্রোলের ওপর, যাতে ওই টাকা দিয়ে যেই ট্যাক্সটা হবে সেটা দিয়ে তুমি রোডগুলোকে ডেভেলপমেন্ট করবে। ক্লিয়ার? তাহলে এটা গেল 2 নম্বর। 3 নম্বরটা কি বলেছে, যে একটা রিসার্চ অর্গানাইজেশন তৈরি করতে হবে, যারা কিভাবে রোডটা হবে না হবে, কত থিকনেস থাকবে, স্পেসিফিকেশন কি থাকবে, সেই জিনিসগুলো তারা ডিসাইড করবে, ঠিক আছে? একটা রিসার্চ বোর্ড তৈরি করতে হবে, ঠিক আছে? এবার আরেকটা জিনিস বলা হলো যে ওই যে বোর্ডটা যেটা রিসার্চ করলো, তাই তো, রিসার্চ করার পরে তোমাকে একটা রিপোর্ট দিবে, সেই রিপোর্ট দিয়ে একটা কমিটি করতে হবে, যেই কমিটি স্পেসিফিকেশন দিবে রোডের থিকনেস কত হবে বা কি মেটেরিয়াল ইউজ করব, ওই রিসার্চের উপর বেস করে আরেকটা আলাদা অর্গানাইজেশন তৈরি করতে হবে যারা ওই রোড স্পেসিফিকেশন দেবে। মানেটা হলো, ধরো তুমি একটা প্যাথোলজিতে গেলে টেস্ট করলে, টেস্টের রিপোর্ট অনুযায়ী ডক্টর ওষুধ দিল, তো ওই রিসার্চ বোর্ডের কাজ থাকবে টেস্টগুলোকে করা, ওই রিসার্চ করা। আর আরেকটা যেটা কমিটি থাকবে সেটা কাজ থাকবে হচ্ছে মানে যারা যারা এই দেশে যেই সব জায়গাগুলো রোডগুলো হচ্ছে তাদের ইনস্ট্রাকশন দেওয়া, যারা করছে তাদেরকে ইনস্ট্রাকশন দেওয়া, বিভিন্ন ডিপার্টমেন্টগুলোকে। এই 4টে রিকমেন্ডেশন, এই 4টে রিকমেন্ডেশনই সরকার মোটামুটি মেনে নিল। মেনে নিয়ে কি হলো, এই যে দেখো এখানে আমি যেটা হচ্ছে মুখে বললাম, ঠিক আছে, সেই পুরো বিষয়টাই তোমার এখানে বলা আছে। এই যে কমিটি করতে হবে, ঠিক আছে, তারপর এই প্রত্যেকটা জিনিসই এখানে বলা আছে, ঠিক আছে? এই কত সালে হয়েছিল? 1927 সালে। ক্লিয়ার? তারপর ওই রিকমেন্ডেশন মানার পরে
কি হলো 1929 সাল, কত সালে আমার রিপোর্ট দিয়েছিল? 28 রিপোর্ট দিয়েছিল, 27 হয়েছে, 28 রিপোর্ট দিয়েছে, 29 কি হলো? আমি কি বললাম, একটা ফান্ড গঠন করতে হবে। আরে ট্যাক্সটা যে নেব, পেট্রোলের উপর ট্যাক্সটা যে নেব, নিয়ে আমাকে ওই ট্যাক্স একটা তো জায়গায় জমা রাখতে হবে, তাহলে সেটাকে কি বলছি আমরা? একটা সেন্ট্রাল রোড ফান্ড। ওই রিকমেন্ডেশন মেনে তৈরি হলো সেন্ট্রাল রোড ফান্ড, যেটা কত সালে? 1929 সালে হয়ে গেল একটা। তারপর হচ্ছে সেমি অফিসিয়াল টেকনিক্যাল বডি, ওই যে রিসার্চ করবে, রিসার্চ করে যাকে রিপোর্টটা দেবে সে ডিসাইড করবে কি কি কাজ হবে, সেটাকে আমরা কি বলছি? ইন্ডিয়ান রোড কংগ্রেস। এটা ন্যাশনাল কংগ্রেসের থেকে আলাদা। ন্যাশনাল কংগ্রেস কি করে? ওটা হচ্ছে পার্টি, আর এটা হচ্ছে ইন্ডিয়ান রোড কংগ্রেস, মানে শুধু রাস্তাঘাটগুলোই দেখে, ঠিক আছে? এ কিন্তু ভোটে দাঁড়ায় না, ঠিক আছে? এখন আমরা যত হাইওয়েতে কন্টিনিউ আগে চলবো, সবসময় একটা টার্ম পাবে, আইআরসি, 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 ঠিক আছে? যেটা কত সালে হয়েছিল? 1934 সালে। এটা শর্ট কোশ্চেন আসে, এগুলো শর্ট কোশ্চেন আসে, ঠিক আছে? তারপর ওই রিসার্চ বডি যেটা, ঠিক আছে, সেটা হলো কত সালে? 1949। সেটা একটু দেরি হয়েছে, কিন্তু 1949 সালে হয়েছে, ঠিক আছে? হ্যাঁ, যেটাকে আমরা কি বলছি? সেন্ট্রাল রোড রিসার্চ ইনস্টিটিউট। সেন্ট্রাল রোড রিসার্চ ইনস্টিটিউট, ওরা রিসার্চ করবে, ধরো তুমি কোন পাথরটা ইউজ করবে, টেস্টিং গুলো করে ওরা ডিসাইড করবে। আইআরসি সেটা পাবলিকলি অ্যানাউন্স করবে, বলবে যে এইটা, ঠিক আছে? হলো। এবার দেখো আরেকটা যেটা জিনিস তোমাদের, ওখানটায় তো রোডটাকে কিভাবে ডেভেলপমেন্ট করতে হবে, তার জন্য কি হচ্ছে, এরপরে কি ডিসাইড হলো? একটা 20 ইয়ার রোড ডেভেলপমেন্ট প্ল্যান তৈরি হলো, ঠিক আছে? তখন তো আমাদের সেরকম রোড ছিলই না, তখন ওরা ডিসাইড করলো কি, তখনকার গভর্নমেন্ট, যে 20 বছরের জন্য কোথায় কোথায় রোড হবে, কত কিলোমিটার রোড হবে, সেটা একটা প্ল্যান তৈরি হলো, তাই তো? কয়েকটা ইম্পর্টেন্ট জিনিস, সেন্ট্রাল রোড ফান্ড 1929 সালে হলো, ইন্ডিয়ান রোড কংগ্রেস 1934 সালে হলো, মোটর ভেহিকেল। এবার তুমি রাস্তাঘাট তো তৈরি করে দিচ্ছ, এবার তোর লোকে কিভাবে উড়েও যাবে, মাটি দিয়েও যাবে, আবার কোথায় দিয়ে যাবে? সমুদ্র দিয়েও যাবে। গাড়ি চালানোর তো কোনো লিমিটেশন নেই, কারণ এত লোক, 2-1 মরলে কি যায় আসে, কিন্তু যখন ও অন্যকে মেরে মরবে, সেটাই তো একটা প্রবলেমেটিক না? কেউ যদি অ্যাক্সিডেন্ট করে জোরে বাইক চালানোর জন্য মরে যাক, তাতে আমাদের কোনো দুঃখ নেই, কিন্তু সে একটা নিরীহ লোককে যখন হবে, সেটাই তো দুঃখ। তো তার জন্য তোমার গাড়ি ফাড়ি ফালানোর জন্য কিভাবে চালাচ্ছ না চালাচ্ছ, মোটর, তুমি গাড়ি যেটা ইউজ করছো সেটা দেখা গেল একটা চাকা নেই, অমুক নেই, ঠিক আছে, তাও তুমি চালাচ্ছ সার্কাস পার্টির মতো, কি তাই তো? সেসব চলবে না। তার জন্য কি হচ্ছে, মোটর ভেহিকেল অ্যাক্ট তৈরি করলো। রাস্তা আমি তৈরি করে দিলাম, এটা তো ঠিকঠাক ভাবে রাস্তায় চলতে হবে নাকি? তার জন্য আমরা কি তৈরি করলাম? মোটর ভেহিকেল অ্যাক্ট 1939-এ হয়েছে। তারপর এটা আবার 1988 সালে এটার আবার রিভিশন করা হয়, মানে একটু চেঞ্জেস করে আরো নতুন কিছু অ্যাড করা হয়, সেটা হচ্ছে রিভিশন করা হয়, ঠিক আছে? তারপর ন্যাশনাল হাইওয়ে, অর্থাৎ ন্যাশনাল হাইওয়েতে তুমি চলতে বা ইএটিএ করার জন্য কি কি অ্যাক্ট আছে, সেটা হচ্ছে 1956, ন্যাশনাল ট্রান্সপোর্ট পলিসি 1978। এগুলো পয়েন্টগুলো মনে রাখবে, ঠিক আছে? ইম্পর্টেন্ট কোনগুলো? এই যে ধরো জয়াকর কমিটি, ইন্ডিয়ান রোড কংগ্রেস, ইন্ডিয়ান রোড ফান্ড, যেটা মোটর ভেহিকেল অ্যাক্ট, এগুলো হচ্ছে ইম্পর্টেন্ট, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে তোমার। তাহলে এবার আমাকে 20 বছরের প্ল্যান করতে হবে। তখন আবার কি করা হলো, 20 বছরের প্ল্যান যখন করা হবে, তখন 1943 সাল সেটা, ঠিক আছে? জয়াগর কমিটি রিপোর্ট সবকিছু দিয়েছে, দেওয়ার পর কিছু বছর ওরা ঘুমাচ্ছিল, টাকা পয়সা ম্যানেজ করছিল, ট্যাক্স লাগিয়ে যাচ্ছিল পেট্রোলের ওপর, ঠিক আছে? তারপর এখন টাকা পয়সা হয়েছে,
টাকা পয়সা হওয়ার পর ওরা ডিসাইড করেছে যে আমাদের এখন একটা রোডের কাজে হাত দেওয়া উচিত, তাই তো? সেটাকে আমরা কি বলছি, ফার্স্ট 20 ইয়ার রোড প্ল্যান, বা সিম্পলি যেটাকে আমরা কি বলছি, নাগপুর প্ল্যান। কি বলছি, নাগপুর রোড প্ল্যান, যেটা কত সালে হয়েছিল, করা হয়েছিল কত সালের জন্য, 1943, বাট এটা কাজ হয়ে গেছিল 1961, মানে 2 বছর আগেই কমপ্লিট হয়ে গেছে। এত ইন্টারেস্ট ছিল, বুঝলে? চলো, নাগপুরে কি হলো, নাগপুর হচ্ছে জায়গায় তখন বিভিন্ন জায়গার যে যতগুলো চিফ ইঞ্জিনিয়ার ছিল বিভিন্ন প্রভিন্সের, তাদের নিয়ে একটা বৈঠক করা হলো। বৈঠক করে আমরা তখন ডিসাইড করলো যে আমরা 20 বছরের জন্য এতগুলো রোড আমরা তৈরি করব। ওখানে বলা ছিল 16 কিলোমিটার রোড তৈরি করব পার 100 কিলোমিটার স্কয়ার এরিয়াতে, 16 কিলোমিটার আমার রোড থাকবে, ঠিক আছে? তো কি হলো, এই নাগপুর রোড প্ল্যান যেটা আছে সেটা তো আমার কমপ্লিট হয়ে গেল। কত সালে কমপ্লিট হয়ে গেল, 1961 সালে কমপ্লিট হয়ে গেল। তারপরে তো আবার 20 বছরের জন্য রোড তৈরি করতে হবে, প্ল্যান তৈরি করতে হবে। তো তারপরে এলো কি, সেকেন্ড 20 ইয়ার রোড প্ল্যান, যেটা বোম্বেতে হয়েছিল, তার জন্য এটাকে আমরা বলছি বোম্বে প্ল্যান। সেটা হলো 1961 থেকে 1981 সাল অব্দি। ওই যে ওখানে 63তে হওয়ার কথা ছিল, 61তে কমপ্লিট হয়ে গেছে, যার জন্য এখানে 1961 থেকে 1981 অব্দি, ঠিক আছে? এটাকে আমরা কি বলছি, সেকেন্ড 20 ইয়ার রোড প্ল্যান, অথবা সিম্পলি আমরা এটাকে কি বলছি, বোম্বে রোড প্ল্যান, ঠিক আছে? তারপরে আসলো হচ্ছে থার্ড 20 ইয়ার রোড প্ল্যান, বা লখনৌতে হয়েছিল, তাই এটাকে আমরা কি বলছি, লখনৌ রোড প্ল্যান, যেটা হয়েছিল 1981 থেকে 2001 অব্দি। তার মানে অনেকটা মেজর রোড তখন আমার কমপ্লিট হয়ে গেছে। আর এখন প্ল্যানের দরকার হয় না, এখন মাঝে মাঝেই রোড হতে থাকে, ঠিক আছে? হলো, এটুকু বোঝা গেল। এবার হচ্ছে আমরা চলে আসবো হচ্ছে ক্লাসিফিকেশন অফ রোড, ঠিক আছে? ক্লাসিফিকেশন অফ রোড, যখন কি হচ্ছে আমাদের নাগপুরে যেটা ফার্স্ট রোড প্ল্যান যেটা আমাদের হয়েছে 20 ইয়ার, তখন সেখানে যে চিফ ইঞ্জিনিয়ার বা যেসব মেম্বারগুলো বসছিল, তারা রোডের কতগুলো ক্লাসিফিকেশন করে দিয়েছে। এবার তোমার বাড়ির রাস্তা নিশ্চয়ই হচ্ছে 10 মিটার 30 মিটার পাস করবো না, তাই তো? সেটা আমাকে ডিসাইড করতে হবে কি আমার রোডটা কোথায় দিয়ে যাচ্ছে তার ইম্পর্টেন্স অনুযায়ী, ঠিক আছে? তাহলে কি হলো, ফার্স্ট যে রোড প্ল্যান যেটা আছে সেটা আমার যখন হয়েছে, তখন আমার রোডের কতগুলো ক্লাসিফিকেশন করছে। প্রথম ক্লাসিফিকেশনটাকে আমরা কি বলছি, ন্যাশনাল হাইওয়ে। ন্যাশনাল হাইওয়ে মিন্স একটা স্টেট থেকে আরেকটা স্টেটকে যে কানেক্টিভিটি প্রোভাইড করছে, সেটাই আমরা বলছি ধরো ন্যাশনাল হাইওয়ে, ঠিক আছে? তারপরে আসবে কি হচ্ছে আমার 2 নম্বর হচ্ছে স্টেট হাইওয়ে, 3 নম্বর হচ্ছে মেজর ডিস্ট্রিক্ট রোড, 4 নম্বর হচ্ছে আদার ডিস্ট্রিক্ট রোড, 5 নম্বর হচ্ছে তোমার ভিলেজ রোড। স্টেট হাইওয়েটা কি, এক একটা ডিস্ট্রিক্ট থেকে আরেকটা ডিস্ট্রিক্ট, একটা স্টেটের মধ্যে একটা ডিস্ট্রিক্ট থেকে, মেজর ডিস্ট্রিক্ট থেকে আরেকটা, হ্যাঁ আসছি। তো যখন এটা হলো তখন সেটাকে আমরা কি বলছি, স্টেট হাইওয়ে। ন্যাশনাল হাইওয়েতে ধরো তোমার স্পিড লিমিট যদি ধরো থাকে 120 কিলোমিটার, স্টেট হাইওয়েতে দেখাতে থাকবে হচ্ছে 80 কিলোমিটার। এবার কি হচ্ছে, তোমার এই স্পিড লিমিটটা কিসের উপর ডিপেন্ড করছে, চলো তাহলে স্টেটের যে একটা ধরো ডিস্ট্রিক্ট থেকে আরেকটা ডিস্ট্রিক্টের কানেক্টিভিটি যেটা প্রোভাইড করছে, সেটাকে আমরা কি বলছি, স্টেট হাইওয়ে। মেজর ডিস্ট্রিক্ট বলতে কি, একটা ডিস্ট্রিক্টের মধ্যে তো বিভিন্ন ইম্পর্টেন্ট টাউন থাকে, ঠিক আছে? তো সেগুলোকে কানেক্ট করার জন্য আমরা কি করছি, মেজর ডিস্ট্রিক্ট রোডটা ইউজ করছি। আদার ডিস্ট্রিক্ট মানে আদার ডিস্ট্রিক্টের ক্ষেত্রে ধরো একটা ব্লক থেকে একটা ব্লকের কানেক্টিভিটি, ঠিক আছে, আদার। আর ভিলেজ রোডের ক্ষেত্রে কি হচ্ছে, একটা ভিলেজ থেকে আরেকটা ভিলেজকে কানেক্ট করছে আমরা ভিলেজ রোড। এটা ছিল আমাদের কি
ফার্স্ট 20 ইয়ার রোড প্ল্যানে যেটা হয়েছিল সেটাতেই এই ক্লাসিফিকেশন আমাদের প্রোভাইড করেছে, সেখানে আদার্স কোনো ক্লাসিফিকেশন ছিল না, কারণ এটা তখন মানে প্রিলিমিনারি একটা ক্লাসিফিকেশন ছিল। ঠিক আছে, চলো তারপরে কি হলো, এই জিনিসগুলো কিন্তু তোমাদের লেখা আছে, এটা দেখো ন্যাশনাল হাইওয়ে। ঠিক আছে, এখান থেকে তোমরা পড়তে পারবে ন্যাশনাল হাইওয়ে সম্বন্ধে এখানে লেখা আছে, দিস আর দ্য মেইন হাইওয়ে রানিং থ্রু দ্য লেংথ অ্যান্ড ব্রেথ অফ দ্য কান্ট্রি, এইসব জিনিসগুলো লেখা আছে। যদি তোমাদের এইসব ক্লাসিফিকেশন আসে তাহলে এখান থেকে পড়ে 1-2 লাইন করে তোমরা লিখে দিবে। মেইনলি কনসেপ্টটা এটাই যে এটার থেকে এটা কানেক্ট করছে। ক্লিয়ার? চলো তারপরে কি হলো, তারপরে আমাদের সেকেন্ড 20 ইয়ার রোড প্ল্যান ছিল, সেখানে আর ক্লাসিফিকেশনটাকে কোনো রকম চেঞ্জ করেনি। তারপরে থার্ড যেটা এলো, থার্ড 20 ইয়ার রোড প্ল্যান যেটা লখনৌতে হয়েছিল, সেখানটায় কি করলো, সেখানটায় তোমার আরো কিছু রোডটাকে অ্যাড করলো। যেরকম আগে আমরা কি ফোন ইউজ করতাম, কিপ্যাড ফোন ইউজ করতাম, তারপর থেকে আসলো স্মার্টফোন, আমরা স্মার্ট হলাম, তার জন্য আমাদের স্মার্ট হলো। আগে সব খাটারা গাড়ি ছিল, বেশি স্পিড ছিল না, তাই তো? এখন নতুন নতুন ল্যাম্বরগিনি থেকে শুরু করে অডি থেকে এলো, তাদের হচ্ছে হাই স্পিড দরকার, তাই তো? তো তার জন্য কি হচ্ছে, রোডের ক্লাসিফিকেশনটাও তখন চেঞ্জ করতে হলো। কি রোড করা হলো সেখানটায়, বললো একটা হচ্ছে প্রাইমারি রোড, আরেকটাকে আমরা কি বলছি সেকেন্ডারি রোড, আরেকটাকে বলছি আমরা টার্সিয়ারি রোড। ভাগ একই রকম, জাস্ট প্রাইমারি রোডের মধ্যে আমার চলে আসবে হচ্ছে এক্সপ্রেস হাইওয়ে আর হচ্ছে ন্যাশনাল হাইওয়ে। এখানে একটাই চেঞ্জ হয়েছে, শুধুমাত্র এক্সপ্রেস হাইওয়েটা আমার অ্যাড হয়েছে। এক্সপ্রেস হাইওয়েটা মানে হচ্ছে হাই স্পিড ভেহিকেল যেগুলো আছে সেগুলোকে আমরা ফেসিলিটি প্রোভাইড করার জন্য এক্সপ্রেস হাইওয়ে ইউজ করি। এক্সপ্রেস হাইওয়েতে কিছু রুলস অ্যান্ড রেগুলেশন আছে, যেরকম সেখানে তুমি এই ভ্যান রিক্সা হেঁটে যেতে পারবে না। ঠিক আছে, ওখানে সব হাই স্পিড ভেহিকেলের জন্য এক্সপ্রেস ওয়েটা ইউজ করা হয়। সেখানে মনে হয় এক্সপ্রেস হয়ে আবার টার্নিং অন্য রোডে চলে গেলাম, ওরকম ফেসিলিটি নেই। ঠিক আছে, তাহলে এটা তাহলে প্রাইমারি ক্লাসিফিকেশন আন্ডারে গেল কি এক্সপ্রেস হাইওয়ে আর ন্যাশনাল হাইওয়ে। তারপরে সেকেন্ডারি ক্লাসিফিকেশন আন্ডারে স্টেট হাইওয়ে আর হচ্ছে মেজর ডিস্ট্রিক্ট রোড। কি হলো, স্টেট হাইওয়ে এন্ড হচ্ছে মেজর ডিস্ট্রিক্ট রোড। ঠিক আছে, আর টার্সিয়ারি রোডের মধ্যে গেল কি আদার ডিস্ট্রিক্ট রোড আর হচ্ছে ভিলেজ রোড। তারপর সেখানে আরেকটা কনসেপ্ট আমাদের এলো, তাহলে এখান থেকে বুঝতে পারলো তো একটাই অ্যাড হলো। আগে আমাদের যেরকম ছিল কি ন্যাশনাল হাইওয়ে, তারপর স্টেট হাইওয়ে, মেজর ডিস্ট্রিক্ট রোড, আদার ডিস্ট্রিক্ট রোড, ভিলেজ রোড, এখানেও সেমই আছে, জাস্ট খালি তিনটে মেইন ক্লাসিফিকেশন আন্ডারে সাব ক্লাসিফিকেশন করে দিল। আর এখানে অ্যাড কি হলো আমাদের অনলি এক্সপ্রেস ওয়ে। ক্লিয়ার? অনলি আমাদের এক্সপ্রেস ওয়েটা অ্যাড হয়ে গেল। তারপর এখানটায় এ দেখো এক্সপ্রেস ওয়ে সম্বন্ধে এখানে লেখা আছে। ঠিক আছে, তো এই জিনিসগুলো তোমরা পড়বে। ঠিক আছে, ওখানটায় আরেকটা ক্লাসিফিকেশন যে আরবান রোড মানে শহরতলির যেসব রোডগুলো ছিল সেটার কোনো ক্লাসিফিকেশন ছিল না। তো তখন ওই থার্ড প্ল্যানে আমরা কি করলো, যে আরো শহরের রাস্তার ক্ষেত্রে 4টে ক্লাসিফিকেশন করলো। একটাকে আমরা বলছি আর্টেরিয়াল রোড, আরেকটা হচ্ছে সাব আর্টেরিয়াল রোড, কালেক্টর স্ট্রিট আর হচ্ছে লোকাল স্ট্রিট। লোকাল স্ট্রিট মানে ভিলেজ রোডের মতো শহরে একটা মূল যে রাস্তাগুলো থাকে, ধরো আমাদের এখান থেকে কোনটাকে বলবো, ওই স্টেশন চৌপতি থেকে ধরো কোর্ট বাস স্ট্যান্ড অবধি। ঠিক আছে, সেটা যদি আর্টেরিয়াল হয়, সেখান থেকে যে আমার হরিশপাল থেকে যেটা বেরিয়ে গেল, যে হরিশপাল থেকে আমরা দাসবাদাস মোড়ের দিকে এলো, সেটাকে আমি ধরে নিতে পারি সাব আর্টেরিয়াল। তারপর সেখান থেকে কালেক্টর আরো ছোট ছোট যে হলো সেগুলো হচ্ছে কালেক্টর স্ট্রিট, তারপর হচ্ছে ওই বাজারের ভিতরে রাস্তাগুলো লোকাল স্ট্রিট। ঠিক আছে, এটা এইভাবে তোমরা মনে রাখো। ক্লিয়ার? তাহলে এখান থেকে ইম্পর্টেন্ট কি হচ্ছে, রোডের ক্লাসিফিকেশন গুলো কিন্তু তোমাদের আসতে পারে। ওকে, চলো তাহলে জয়াকার কমিটি হলো, তারপর রোড হলো, এবার আসছো তোমার এই জাস্ট একটা ছোট্ট টপিক, এটা করে শেষ। কি বলছি এটাকে, রোড অ্যালাইনমেন্ট। রোড অ্যালাইনমেন্ট মানে রোড অ্যালাইনমেন্ট বলতে বোঝাচ্ছি দ্য পজিশন অর লেআউট অফ সেন্ট্রাল লাইন অফ দ্য হাইওয়ে অন দ্য গ্রাউন্ড ইজ নোন অ্যাজ এ অ্যালাইনমেন্ট। অ্যালাইনমেন্ট বলতে বোঝাচ্ছি
যে আমার রোডের সেন্ট্রাল লাইনটা কোথায় দিয়ে যাচ্ছে, রোডের সেন্ট্রাল লাইনটা কোথায় দিয়ে যাচ্ছে সেটাকে আমরা বলছি অ্যালাইনমেন্ট। যদি এটা হয় তাহলে এটা হচ্ছে আমার অ্যালাইনমেন্ট, অর্থাৎ মোদ্দা কথা হচ্ছে রোডটা কোন দিক দিয়ে যাচ্ছে সেটাই হচ্ছে আমার অ্যালাইনমেন্ট, কিভাবে যাচ্ছে, ঠিক আছে, সেটা হচ্ছে আমার অ্যালাইনমেন্ট, তাই তো। এবার কি হতে পারে, একটা রোড যখন তুমি ডিজাইন করবে মানে প্ল্যানিং করবে, ধরো এ একটা জায়গা আছে, বি একটা জায়গা আছে, তুমি রোডটাকে এইভাবেও নিয়ে যেতে পারো, এইভাবেও নিয়ে যেতে পারো, এইভাবেও নিয়ে যেতে পারো, ক্লিয়ার। তাহলে এটা কিসের কিসের ফ্যাক্টর, কি ফ্যাক্টরের উপর ডিপেন্ড করবে, এই রোডটাকে এই অ্যালাইনমেন্টটাকে যে নিয়ে যাবে, এই এক একটা লাইনকে আমি এক একটা অ্যালাইনমেন্ট বলছি, ঠিক আছে। তো এই রোডটাকে তুমি যে নিয়ে যাচ্ছ এটা কিসের কিসের উপর ডিপেন্ড করছে, কি রিকোয়ারমেন্ট আছে। প্রথমত হচ্ছে বেসিক রিকোয়ারমেন্ট হচ্ছে শর্ট হতে হবে, শর্ট হতে হবে, যে এখান থেকে এইখানে যাচ্ছে এটার ডিসটেন্সটা যাতে শর্ট হয়। শর্ট যদি হয় আমাদের কি হবে, রোড কনস্ট্রাকশন কস্ট কমে যাবে, ফুয়েল কস্ট কমবে। এই পথে যদি যাও তোমার 5 লিটার তেল লাগবে, এই পথে যদি যাও 4 লিটার তেল লাগবে, তাহলে এটা ইকোনমিক হচ্ছে। রোড যদি বড় হয় তাহলে কি হবে, তোমার মেইনটেনেন্স কস্ট বাড়বে, রোড যদি ছোট হয় মেইনটেনেন্স কস্টটা কমবে। ইজি মানে ধরো রোডটা তুমি এইভাবে নিচ্ছ, এইভাবে নিয়ে যাবে, নাকি একদম যতটা পারবে যে স্ট্রেট লাইন ভাবে যাবে। কেন স্ট্রেট লাইন ভাবে যাবে, যত বেশি টার্নিং হবে তত বেশি আনকমফোর্টেবল হবে, তত বেশি চান্সেস অফ অ্যাক্সিডেন্ট বাড়বে। টার্নিং গুলোতে যদি বেশি অ্যাক্সিডেন্ট হয়, তুমি তোমার বাস্তবে চিন্তা করো, তাহলে তুমি ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিং হয়ে যাবে। তো এটা ইজি যাতে হয়, ঠিক আছে। সেফ, ওই ইজি সেফ এই দুটো একই রকমই বলতে পারো, কারণ হচ্ছে যত বেশি কমপ্লিকেটেড রাস্তা থাকবে তত বেশি সেফ নয়, রিস্ক রোড। ইকোনমিক্যাল ওটাই, ছোট হলে ইকোনমিক্যাল হবে, মেইনটেনেন্স কস্ট কম হবে, এইসব জিনিসগুলো তোমাদের মাথায় রাখতে হবে। এবার দেখো ফ্যাক্টর কন্ট্রোলিং অ্যালাইনমেন্ট। প্রথম যে টপিকটা আমি বললাম, এখানে যে টপিকটা বললাম, এটা আমার বেসিক রিকোয়ারমেন্ট, কিন্তু এটা সবসময় কি মানা আমার পসিবল, এই জিনিসটা মানা কি আমার সবসময় পসিবল নয়। তো কি কি ফ্যাক্টর তুমি কনসিডার করবে সেটা, প্রথমটা হচ্ছে অব্লিগেটরি পয়েন্ট। অব্লিগেটরি পয়েন্ট কি, না ধরো অব্লিগেটরি পয়েন্টটা কি হবে, অব্লিগেটরি পয়েন্ট হচ্ছে এমন একটা পয়েন্ট যেখান দিয়ে রোড পাস করবে, আমার যেটা দিয়ে পাস করবে না সেটাই হচ্ছে অব্লিগেটরি পয়েন্ট। মানেটা হলো, ধরো এ থেকে বি তে তুমি যাচ্ছ, মাঝখানে কোনো একটা সি পয়েন্ট এলো, ইম্পর্টেন্ট পয়েন্ট, ঠিক আছে। তাহলে তোমাকে যেতে হবে, রোডটাকে এইভাবে গেলে তো সোজা হতো না, তুমি চেষ্টা করবে রোডটাকে এইভাবে নিয়ে এইদিকে কানেক্ট করার জন্য। তো এই যে সি পয়েন্ট যেটা আছে সেটাকে আমরা কি বলছি, অব্লিগেটরি। হ্যাঁ, এখানে একটা ইম্পর্টেন্ট শহর আছে, তোমাকে তার তো কানেক্টিভিটি প্রোভাইড করতে হবে, বুঝতে পারলে, এটা হচ্ছে অব্লিগেটরি পয়েন্ট, ঠিক। তারপরে দেখো এখানে একটা মনে করো লেক আছে, ঠিক আছে, তাহলে তুমি এ পয়েন্ট বি পয়েন্টে যাচ্ছ, তাহলে তুমি এই দিক দিয়ে সোজা যেতে পারবে, এখানটা তোমাকে একটা ব্রিজ তৈরি করতে হবে বা কালভার্ট তৈরি করতে হবে। তো ব্রিজ কালভার্ট মানে ব্রিজ টিজ গুলো সবসময়, কারণ ব্রিজটা হচ্ছে মেইনটেনেন্স কস্ট হাই, প্লাস হচ্ছে ইনিশিয়াল কস্ট হাই, তার জন্য আমাকে কি করতে হবে, অ্যাভয়েড করে এই দিক দিয়ে আমি নিয়ে যাবো, ঠিক আছে। তাহলে এই পয়েন্ট হচ্ছে আমার কি পয়েন্ট, অব্লিগেটরি পয়েন্ট, ঠিক আছে। তারপর মনে করো একটা নদী চলে এলো, রিভার, হ্যাঁ, রিভারে তো ব্রিজ করতেই হবে, রিভারের তো কি আছে, ধরো এইভাবে একটা রিভার ফ্লো করলো, ঠিক আছে, এইভাবে ফ্লো করলো। সবসময় দেখো রোড তুমি এই পয়েন্টে যাচ্ছ, ধরো এখান থেকে এইখানে যাচ্ছ, তুমি কিন্তু এইখানে ব্রিজ করতে পারবে না, কারণ এটা দেখো এখানটায় হচ্ছে ওয়াটারটা ফ্লো করে, এখানটায় ওদের টার্নিং, এখানটায় ব্রিজ করা হচ্ছে রিস্কি, ঠিক আছে।
তুমি হয়তো এইভাবে নিয়ে একটা স্ট্রেট জায়গায় কি হচ্ছে, দেখো এখানটায় এসে ওয়াটারটা ফ্লো করবে, এখানে এসে ধাক্কা খাবে, বীজের যেসব আছে সেই জিনিসগুলো ক্ষতি হবে, যে কম্পোনেন্ট গুলো থাকবে তাদের ক্ষতি হবে। আর যখন স্ট্রেট লাইন থাকবে, স্ট্রেট লাইনে কি হচ্ছে, এখানটায় কোনো সাইডের দিকে ভাঙন জেনারেলি হয় না, তোমাকে এই জায়গাটা বীজটাকে করতে হবে। তো এগুলো হচ্ছে তোমার কন্ট্রোলিং পয়েন্ট, ক্লিয়ার? তারপরে আর কি কি আসবে, জিওমেট্রিক ডিজাইন, এইসব কিছু কিছু মানে গ্রেডিয়েন্ট, রেডিয়াস, এইসব জিনিসগুলো পড়বে। এরপর আমরা একটা নতুন চ্যাপ্টার করব ইউনিট 2 তে, সেটা হচ্ছে জিওমেট্রিক ডিজাইন, সেখানে সেই জিনিসগুলো আরো ক্লিয়ার হবে, ঠিক আছে? ইকোনমিক্সটা তোমাকে চিন্তা করতে হবে। ইকোনমিক্স মানে ইনিশিয়াল কস্টটা যাতে কম হয়, মেইনটেনেন্স কস্টটা যাতে আমার কম থাকে, এইসব জিনিসগুলো ভাবতে হবে। আদার কনসিডারেশন কি করবে, ড্রেনেজ ফেসিলিটি যাতে প্রপার পাও, ঠিক আছে? এখন 1 ঘন্টা বৃষ্টি হলে রাস্তাঘাটে জল জমে যায়, তাহলে ড্রেনেজ ফেসিলিটি তোমাকে প্রপার প্রোভাইড করতে হবে, ঠিক আছে? রাস্তার দিকে সিপেজ যাতে না হয়, মানে রাস্তার উপরে জল পড়লো সেটা যত বেশি নিচের দিকে চুয়ে যাবে, রাস্তা তত তাড়াতাড়ি ভেঙে যাবে। তুমি একটা জিনিস ফলো করবে, দেখবে গাছের নিচের রাস্তাগুলো, তুমি একটা স্ট্রেট লাইনে যাচ্ছ, মানে ধরো এইদিকে তুমি রাস্তায় যাচ্ছ, ঠিক আছে? দেখবে যেই জায়গাগুলোতে গাছের নিচে রাস্তাগুলো আছে ওইখানটা দেখবে তাড়াতাড়ি ভেঙে যায়। সেম রাস্তা দিয়ে যাচ্ছ কিন্তু যেগুলোতে দেখলো উপরে গাছ ফাছ আছে সেখানে ভেঙে যায়, কারণ সেখানে সিপেজ হয়। সিপেজ যদি হয় তাহলে কি হয়, তোমার ওই পিচের সাথে আমার বন্ডিংটা যেটা আছে সেটা লুজ হয়ে যায়, লুজ হয়ে পাথর আলাদা হয়ে যায়, অন্যান্য যে বন্ডিংটা আলাদা হয়ে যায়, ঠিক আছে? তো এটা একটা, এই জিনিসগুলো তোমাদের মেনটেন করতে হবে, ঠিক আছে? তারপর হাই ফ্লাড লেভেলটা দেখতে হবে। ধরো এখানে একটা কিছু বছরের ডাটা নেওয়া হয়েছে যে এই রাস্তায় বা নদীর পাশে কোথাও একটা রাস্তা আছে, সেখানে বিগত 50 বছর বা 30 বছরের ডেটা নেওয়া হয়েছে যে হাইয়েস্ট লেভেল কতটা জল উঠছিল, ওখানে যা বন্যা হয়েছে হাইয়েস্ট লেভেল কত। তো রোডটা তুমি করবে ওই 20 বছর 25 বছর 30 বছরের যা ডেটা থাকবে সেই ডেটা যতটা হাইয়েস্ট লেভেলে ছিল তার মোটামুটি উপরে তোমাকে করতে হবে, যাতে প্রবাবিলিটিটা খুব কম থাকে যে রোডটা ডুবে যাওয়ার, ঠিক আছে? তো বেসিক্যালি এই জিনিসগুলোই তোমাকে জানতে হবে। তাহলে অব্লিগেটরি পয়েন্ট জানা হলো। ও আরেকটা তো জিনিস হচ্ছে ট্রাফিক। ট্রাফিক যদি দেখা গেলো, ট্রাফিক কন্ডিশনটা কি, তোমার এইখানে মনে করো 5-10টা গাড়ি চলে, যার জন্য তুমি একদম 3-4 লেনের গাড়ি মানে রাস্তা প্রোভাইড করে দিলে সেটা তো পসিবল না, সেটা ইনিশিয়াল কস্ট প্রচুর হয়ে যাবে, সেটা অপ্রাসঙ্গিক, তাই তো? সাপোজ তোমার বিয়েতে তুমি খাবার দাবার দিচ্ছ, একদম প্রচুর আইটেম দিয়ে দিচ্ছ, তাহলে খাবার কি নষ্ট হবে? তো হতেই পারে না, তোমার অবস্থা আছে বলে তুমি প্রচুর কিছু খাইয়ে দিচ্ছ, এটা হতে পারে না, নষ্ট হবে। তো সেরকম তুমি এখানটা ফেসিলিটি যেটা আছে সেটা হচ্ছে তোমার 5-10টা গাড়ির জন্য তুমি 5টা-6টা লেন করে দিবে, সেটা না। তো ট্রাফিকটাও হচ্ছে খুব বেশি ইম্পর্টেন্ট, তাই তো? জিওমেট্রিক ডিজাইন তো এটা আলাদা চ্যাপ্টারই হবে, মানে সেটা কার্ভ এইসব জিনিসগুলো জিওমেট্রিক ডিজাইনের মধ্যে পড়ছে। ইনিশিয়াল কস্ট, মেইনটেনেন্স কস্ট, আর ভেহিকল অপারেশন কস্ট, এইসব জিনিসগুলো পুরো জিনিসটা আমাদের কনসিডার করতে হবে, ঠিক আছে? তাহলে এটা গেল আমাদের কনসেপ্ট হাইওয়ে ইউনিট 1। ওকে, চলো, তোমাদের কিছু কোনো ডাউট, কোনো কোশ্চেন? এই আমি ক্লাস তাহলে এখানেই আজকে স্টপ করছি, ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ।